সাক্ষ্য আইন প্রথম ক্লাস, ধারা 3। 3 ধারাতে সাক্ষ্য আইনের সাক্ষ্যর সংজ্ঞা দিছে। মানে হোয়াট ইজ এভিডেন্স, সাক্ষ্য কাকে বলে। দেখেন, সাক্ষ্য কাকে বলে এটার ডিরেক্ট কোনো আনসার না দিয়ে সেখানে 3 প্রকার সাক্ষ্যর কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য। না না না, সরি। একটা হচ্ছে ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য। আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স, মানে হচ্ছে দালিলিক সাক্ষ্য। আর একটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল সাক্ষ্য। তাহলে সাক্ষ্য আইনের 3 ধারাতে সাক্ষ্যর সংজ্ঞা রয়েছে, বা সাক্ষ্যর সংজ্ঞার মধ্যে সেখানে সাক্ষ্যর প্রকারভেদের কথা বলা হয়েছে। ওকে, ফাইন। আমরা বলেছিলাম এই সাক্ষ্যগুলো ব্যবহার হবে কোথায়। এই সাক্ষ্যগুলো ব্যবহার হবে কোথায়? সবাই লিখেন। একটা মামলার মধ্যে থাকে, একটা মামলার মধ্যে থাকে 1 নম্বর হচ্ছে ঘটনা, 2 নম্বর হচ্ছে দলিল। 1 নম্বর হচ্ছে ঘটনা, 2 নম্বর হচ্ছে দলিল। মামলার মধ্যে মামলার মধ্যে দুটি পক্ষ থাকে, বাদী বিবাদী। বাদী বিবাদী। এবং এই বাদী বিবাদী, এই সাক্ষ্য হচ্ছে 3 ধরনের। এই 3টা সাক্ষ্যই কি ব্যবহার করতে পারবে? ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য। ডকুমেন্টারি এভিডেন্স, দালিলিক সাক্ষ্য। আর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। এই 3টা সাক্ষ্যই কি বাদী বিবাদী ব্যবহার করতে পারবে। তাহলে সাক্ষ্য আইনের 3 ধারাতে আমরা সাক্ষ্যর সংজ্ঞা পাই। এখন তো আমাদের এটাও দেখতে হবে যে সাক্ষ্যগুলো দিয়ে কি প্রমাণ করা যাবে, কি প্রমাণ করা যাবে না। কি প্রমাণ করা যাবে, কি প্রমাণ করা যাবে না। তাহলে একটা মামলার মধ্যে কি থাকে? একটার মামলার মধ্যে 2টা বিষয় থাকে, ডকুমেন্ট থাকে আর ফ্যাক্ট থাকে, দলিল থাকে। এই 3 প্রকার সাক্ষ্যের মধ্যে একটা সাক্ষ্য হচ্ছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। 3 প্রকার সাক্ষ্যর মধ্যে একটা সাক্ষ্য হচ্ছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। এবার আসেন, আমরা সেকশন 59-এ চলে যাব। 59, 59, 59। সেখানে কি আমরা দেখব, এই যে আমরা ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্যর কথা বলতেছি, এই মৌখিক সাক্ষ্য দ্বারা কি প্রমাণ করা যাবে, কি প্রমাণ করা যাবে না। এই মৌখিক সাক্ষ্য দ্বারা কি প্রমাণ করা যাবে, কি প্রমাণ করা যাবে না। তাহলে এই মামলার মধ্যে কি কি থাকে বলছিলাম। মামলার মধ্যে হচ্ছে ঘটনা থাকে। ঘটনা মানে বুঝছেন, এই যে মৌখিক কথাবার্তা আমরা আদালতের সামনে দাঁড়ায় বলি না, এটা। মামলার মধ্যে কি থাকে? দলিল থাকে। এখন আসেন যে
আচ্ছা, তাহলে এই মৌখিক সাক্ষ্য দিয়ে কি প্রমাণ করতে পারবো কি প্রমাণ করতে পারবো না? ধারা 59, 3-এর পরে চলে গেলাম 59। দেখেন, মৌখিক সাক্ষ্য দিয়ে মানে মুখ দিয়ে কথা বলে আমরা একটা মামলার সকল ঘটনাকে প্রমাণ করতে পারবো। মুখ দিয়ে কথা বলে একটা মামলার সকল ঘটনাকে প্রমাণ করতে পারবো। আমাদের দেশের চাপাবাজ আছে না? আমিও চাপাবাজি করি। তো আমাদের দেশে চাপাবাজ আছে না? এই চাপাবাজ যদি মুখ দিয়ে সবকিছু প্রমাণ করতে পারতো, তাহলে তো দুনিয়াটা তাদেরই হইতো, ঠিক না ভাই? মুখ দিয়ে যদি প্রমাণ করতে পারতো এই কারণে সে বাংলাদেশের প্রেসিডেন্ট, তাহলে সে প্রেসিডেন্ট হয়ে যেত, তাহলে চাপাবাজদের হচ্ছে সংসার হতো, এই পুরো বাংলাদেশ হতো। দেখেন, এই মুখ দিয়ে কি আপনি একটা ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন? উত্তর হচ্ছে না। এই মুখ দিয়ে আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন না। তো ভোটার আইডি কার্ড একটা দলিল কিনা বলেন তো? ভোটার আইডি কার্ড একটা দলিল কিনা? ভোটার আইডি কার্ড দলিল একটা স্যার, দলিল। দলিল। অবশ্যই যখন ভোটার অবশ্যই আইডি কার্ড সংশোধন করতে যান, অবশ্যই দলিল। যখন ভোটার আইডি কার্ড সংশোধন করতে যান, তখন মুখ দিয়া চাপাবাজি করে সংশোধন করতে পারেন? উত্তর হচ্ছে না। নির্বাচন কমিশন বলে আপনি এসএসসি সার্টিফিকেট দেন, জন্ম নিবন্ধন দেন, পাসপোর্ট দেন, মানে আরেকটা দলিল চাই। তার মানে মুখ দিয়া দলিলকে প্রমাণ করা যায় না। দলিল মানে হচ্ছে দালিলিক সাক্ষ্য। কে? তাহলে একটা মামলায় কি থাকে ভাই? ঘটনা থাকে এক। 2 নাম্বার আছে দলিল থাকে। ধারা 59 আসেন, মৌখিক সাক্ষ্য দ্বারা একটা মামলায় থাকা সকল ফ্যাক্ট বা ঘটনাকে প্রমাণ করতে পারবো, কিন্তু কোনো দলিলকে প্রমাণ করা যাবে না। তার মানে মৌখিক সাক্ষ্য দলিল প্রমাণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে মৌখিক সাক্ষ্য দিয়ে কি প্রমাণ করতে পারবো কি প্রমাণ করতে পারবো না, এটা ধারা 59 আছে। সেখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম ঘটনা প্রমাণ করতে পারবো, কিন্তু কোনো দলিলকে প্রমাণ করা যাবে না। ক্লিয়ার? এবার আসেন, তাহলে দলিল কি? অপ্রমাণিত থাকলো, রাইট? দলিল কি? অপ্রমাণিত থাকলো। এখন আসেন যে এই যে দলিলটা অপ্রমাণিত থাকলো, তাহলে আচ্ছা কমল, তো দেখেন আমরা দলিলকে কি প্রমাণ করতে পারছি? দলিলকে কিন্তু প্রমাণ করতে পারি নাই। আর দলিলকে প্রমাণ করতে হবে, রাইট? আমরা একটু আগে দেখেছি যে দলিলকে দলিল দিয়ে প্রমাণ করতে হয় আমরা যদি ভোটার আইডি কার্ডকে দলিল মনে করি। এখন আমরা দলিল প্রমাণ করব। ধারা 61, ধারা 61, ধারা 61 আসেন। ধারা 61-তে বলছে একটা দলিলকে প্রমাণ করতে হবে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। আমরা কি প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য এরকম কিছু পড়ছি এখন পর্যন্ত? হঠাৎ করে ধারা 61-তে বলছে একটা দলিলকে প্রমাণ করা যেতে পারে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা।
রাইট? তাহলে হঠাৎ করে প্রাথমিক আর মাধ্যমিক সাক্ষ্য আসলো কোথা থেকে? কোশ্চেন জাগে না ভাই? আমরা সাক্ষ্যই পড়ছি তিন ধরনের। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য। সেখানে আবার হঠাৎ করে চলে আসলো প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। এখন আমরা দেখব এই যে আমরা এই যে আমরা বলতেছি যে আপনার প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্যর ডিজিটাল। কথা। এই প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্যের মা হচ্ছে দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য দুই ধরনের লিখে। দালিলিক সাক্ষ্য কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। তার মানে যেটা প্রাথমিক সাক্ষ্য সেটাই দালিলিক সাক্ষ্য, যেটা মাধ্যমিক সাক্ষ্য সেটাই কি দালিলিক সাক্ষ্য। তার মানে এটা আমরা বলতে ডিজিটাল। পারি, এই দুইটা সাক্ষ্য মিলে দালিলিক সাক্ষ্য। তার মানে এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, একটা দলিলকে প্রমাণ করতে হবে দালিলিক সাক্ষ্য দ্বারা। দ্বারা 61 বলছে না? যখন বলছে একটা দলিলকে প্রমাণ করা যেতে পারে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা, তাহলে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। ক্লিয়ার ভাই? আমরা 59 ধারাতে দলিলকে প্রমাণ করতে পারি না এই মৌখিক সাক্ষ্য দ্বারা। আমরা সেই দলিলকে প্রমাণ করলাম ধারা 61-তে গিয়ে দালিলিক সাক্ষ্য দ্বারা। সেই দালিলিক সাক্ষ্যের মধ্যে দুইটা আবিষ্কার হলো। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। প্রাইমারি এভিডেন্স কোনটা, প্রাথমিক সাক্ষ্য কোনটা, এটা ধারা 62-তে বলছে যে প্রাইমারি এভিডেন্স কোনটা, বা কাকে বলে। আপনি যখন কোনো কিছুর ভাইবা দিবেন, মনে করেন যে আপনি ইসের ভাইবা দিবেন, বার কাউন্সিলের ভাইবা দিবেন। সে বার কাউন্সিলের ভাইভাতে আপনাকে বলা হবে, কি বলা হবে জানেন? কি বলা হবে বলেন তো? বলবে আপনি এক সেট ফটোকপি নিয়ে আসবেন, সাথে করে মূল সার্টিফিকেট নিয়ে আসবেন। তা এক সেট ফটোকপি জমা রাখলো, মূল সার্টিফিকেট তারা দেখলো। আপনি প্রদর্শন করলেন, তারা দেখলো। ক্লিয়ার? অর্থাৎ যে মূল দলিলটা আদালতের প্রদর্শনের জন্য পরিদর্শন করানো হয়, সেটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। আর ওইটার ফটোকপি কি? মাধ্যমিক সাক্ষ্য। এছাড়া আরো 5 ধরনের সাক্ষ্যকে মাধ্যমিক সাক্ষ্য বলা হয়েছে আন্ডার সেকশন 63। তার মানে হচ্ছে প্রাথমিক সাক্ষ্য কি জিনিস আর মাধ্যমিক সাক্ষ্য কি জিনিস, এই দুইটার সংজ্ঞা দেওয়া হয়েছে তারা 62 এবং 63-তে। কোনো মায়ের যদি দুইটা সন্তান থাকে, একটা যদি হয় আসল সন্তান আর আরেকটা যদি হয় সৎ সন্তান, তাহলে কোনটার গুরুত্ব বেশি বলেন তো? কোনটার গুরুত্ব বেশি? আসল সন্তানের গুরুত্ব বেশি। এখানে আসল সন্তান হচ্ছে আমাদের এখানে আসল সন্তান হচ্ছে কি? আমাদের প্রাইমারি এভিডেন্স। এই প্রাইমারি এভিডেন্স এবং সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্যের মধ্যে কোনটা বেশি ব্যবহার হবে বা কিভাবে ব্যবহার হবে, এটা বলছে ধারা 64-তে। দেখেন ধারা 64 স্পষ্ট করে বলে দিছে, সকল ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য, সকল ক্ষেত্রে একটা দলিলকে প্রমাণের জন্য প্রাথমিক সাক্ষ্য ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? প্রাথমিক সাক্ষ্য ব্যবহার করতে হবে। মানে কি? আসল কাগজ ব্যবহার করতে হবে। তবে তারা 64-তে এটাও বলে দিছে কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। কি বলছে? কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। এটা ধারা 64-তে বলে দিছে। তার মানে দেখেন, পৃথিবীর সকল ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে প্রাইমারি এভিডেন্স দিয়ে, প্রাথমিক সাক্ষ্য দিয়ে।
প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। রাইট? কিন্তু কিছু কিছু জায়গাতে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন, ফটোকপি ব্যবহার করতে পারবেন। এই কিছু কিছু ক্ষেত্র হচ্ছে ধারা 65। অর্থাৎ ধারা 65-তে বলে দিচ্ছে আপনি কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারবেন। আচ্ছা দেখেন, আপনার মূল সার্টিফিকেট মনে করেন হারায় গেছে, তখন ভাইবা বোর্ড কি কইবো? যে এটা আনতেই হইবো, আনতেই হইবো, এটা বলবে। তখন ভাইবা বোর্ড বলবো যে আচ্ছা ঠিক আছে, মূল সার্টিফিকেট যদি হারায় গেছে তাহলে আপনি ফটোকপি দেন, এটা বলবে না ভাই, বলেন? ঠিক এরকম ভাবে 7টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। কটা ক্ষেত্রে? 7টা ক্ষেত্রে। ধারা কত? 65। ধারা কত? 65। ওকে। ধারা কত? 65। তাহলে ধারা 3 পড়লাম, 59 পড়লাম, 61 পড়লাম, 62, 63, 64, 65। শুধু এতটুকুই পড়েন। 65-তে 7টা পয়েন্ট আছে, একবারে মুখস্থ করে ফেলবেন। এখান থেকে রিটেন কোশ্চেন আসবে। কিভাবে আসবে সেটা আমি বলে দিব পরে। তাহলে এতটুকুই পড়ে না, এই 4-5টা ধারাই পড়ে। ভাইয়া, জি। আমাদের বইতে তিন